ক্লাস 10-এর জিওগ্রাফি। ক্লাস 10-এর জিওগ্রাফি চ্যাপ্টার 3 প্রশ্নের উত্তর ইন বেঙ্গলি মিডিয়াম। তবে ক্লাস 10-এর জিওগ্রাফি চ্যাপ্টার 3 বাড়িমণ্ডল। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। মেরু অঞ্চল থেকে শীতল সমুদ্র স্রোতে, তাহলে মগ্নচড়া কাকে বলে? মগ্নচড়া কি? মেরু অঞ্চল থেকে শীতল সমুদ্র স্রোতের সঙ্গে ভেসে আসা হিমশৈল উষ্ণ স্রোতের সংস্পর্শে এসে গেলে গলে যায় এবং হিমশৈল মধ্যস্থ নুড়ি, কাকর, বালি, কাদা প্রভৃতি ওজন অনুসারে সমুদ্রের তলদেশে পর্যায়ক্রমে থিতিয়ে পড়ে। দীর্ঘকাল ধরে এই সমপদার্থ অধক্ষিপ্ত হয়ে অগভীর নিমজ্জিত ও চড়ার সৃষ্টি হয়। একে মগ্নচড়া বলে। উদাহরণ হলো জর্জেস ব্যাংক আর সেবল ব্যাংক। জর্জেস ব্যাংক, সেবল ব্যাংক। হিম প্রাচীর কাকে বলে? আটলান্টিক মহাসাগরের নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপপুঞ্জের নিকট উত্তর দিক থেকে আগত শীতল ও গাঢ় সবুজ জলের শীতল ল্যাব্রাডর স্রোত এবং দক্ষিণ দিক থেকে আগত উষ্ণ ও গাঢ় নীল জলের উপসাগরীয় স্রোত পাশাপাশি পরস্পরের বিপরীত দিকে প্রবাহিত হয়। এই দুই স্রোতের স্পষ্ট সীমারেখাকে হিমপ্রাচীর বলে। এখানে ঘন কুয়াশার সৃষ্টি হয়। নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ঝড়ের সৃষ্টি হয়, তার কারণ কি? নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে উষ্ণ উপসাগরীয় ও শীতল ল্যাব্রাডর স্রোত পরস্পর মিলিত হয়। উষ্ণ উপসাগরীয় স্রোতের ওপর দিয়ে প্রবাহিত বায়ু উষ্ণ ও জলীয় বাষ্পপূর্ণ এবং শীতল ল্যাব্রাডর স্রোতের ওপরকার বায়ু শীতল ও শুষ্ক হওয়ায় দুই ভিন্নধর্মী বায়ু পরস্পরের সংস্পর্শে এসে শীতল বায়ুর প্রভাবে উষ্ণ বায়ুস্থিত জলীয় বাষ্প জমে গিয়ে কুয়াশার সৃষ্টি করে। আবার নিউ ফাউন্ডল্যান্ড উপকূলের কাছে এই দুই ভিন্নধর্মী বায়ু মুখোমুখি সংঘর্ষের ফলে মাঝে মাঝে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। উপসাগরীয় স্রোত কাকে বলে? উত্তর আটলান্টিক মহাসাগরের মেক্সিকো উপসাগর থেকে উৎপন্ন একটি উষ্ণ স্রোত হলো উপসাগরীয় স্রোত। এই স্রোতের কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এই স্রোতের জলের রং নীল, এই স্রোত উষ্ণ, এই স্রোতের বিস্তার 64 কিলোমিটার, এই স্রোতের গড় গতিবেগ 10 থেকে 15 মাইল, এই স্রোত প্রতি সেকেন্ডে 74 থেকে 93 মিলিয়ন ঘন মিটার জল বহন করে। জাপান স্রোত কাকে বলে? উত্তর প্রশান্ত মহাসাগরের এই স্রোতটি উত্তর নিরক্ষীয় স্রোত প্রথমে পূর্ব ভারতের দ্বীপপুঞ্জ এবং পরে ফিলিপাইন্স দ্বীপপুঞ্জে প্রতিহত হয়ে উত্তরে বেঁকে যায় এবং দক্ষিণে নিরক্ষীয় স্রোতের উত্তরগামী শাখার সঙ্গে মিশে কুরোশীয় স্রোত নামে এবং জাপানের পাশ দিয়ে প্রবাহিত হবার সময় জাপান স্রোত নামে পরিচিত। বেয়ালা স্রোত কাকে বলে? বেয়ালা স্রোত দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এই শীতল স্রোতটি কুমিরু স্রোতের একটি শাখা আফ্রিকার দক্ষিণ পশ্চিম উপকূলে উত্তমাশা অন্তরূপে প্রতিহত হয়ে পশ্চিম উপকূল বরাবর অ্যাঙ্গুইলার বেঙ্গুয়েলা বন্দর পর্যন্ত বিস্তৃত। ব্রাজিল স্রোত কাকে বলে? বেঙ্গুয়েলা স্রোত ও দক্ষিণ নিরক্ষীয় স্রোতের মিলিত প্রবাহ দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলে সেন্ট রক অন্তরূপে প্রতিহত হয়ে দুটি শাখায় বিভক্ত হয়ে যায়। এর দক্ষিণের শাখাটি ব্রাজিলের পূর্ব উপকূল বরাবর দক্ষিণে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। এই স্রোত ব্রাজিল স্রোত নামে পরিচিত। শৈবাল সাগর কি? নিয়ত বায়ু দ্বারা পরিচালিত সমুদ্র স্রোত অনেক সময় সমুদ্রের মধ্যবর্তী অংশে স্রোতের আবর্ত বা ঘূর্ণির সৃষ্টি করে। আবর্তের মধ্যবর্তী অংশ স্রোতহীন হওয়ায় সামুদ্রিক আগাছায় শৈবাল জন্মায়। স্রোতহীন আগাছা সমৃদ্ধ সমুদ্রের ওই অংশকে শৈবাল সাগর বলে, যেমন আটলান্টিক মহাসাগরীয় শৈবাল সাগর, প্রশান্ত মহাসাগরীয় শৈবাল সাগর। গ্র্যান্ড ব্যাংক কি? গ্র্যান্ড ব্যাংক হলো বিশ্বের বৃহত্তম মগ্নচড়া। অবস্থান উত্তর পশ্চিমে আটলান্টিক মহাসাগর, নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপপুঞ্জের নিকট অবস্থিত। উৎপত্তির কারণ শীতল ল্যাব্রাডর স্রোতের সঙ্গে আসা হিমশৈল উষ্ণ উপসাগরীয় স্রোতের সংস্পর্শে গলে গিয়ে সমুদ্র তলদেশে নুড়ি, কাকর, বালি, পলি, কাদা প্রভৃতি সঞ্চিত হয়ে সৃষ্টি হয়েছে। বাণিজ্যিক মৎস্য আহরণের জন্য বিখ্যাত। সমুদ্র স্রোতের চক্রগতি কাকে বলে? পৃথিবী প্রধানত 3টি মহাসাগরের সমুদ্র স্রোতের গতিপথ অনুসরণ করে দেখা যায় যে সেগুলি চক্রাকারে ঘুরে জলাবদ্ধ সৃষ্টি করে। একে সমুদ্র স্রোতের চক্রগতি বা জায়দ বলে। গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়াটি বাণিজ্যিক মৎস্যক্ষেত্র হিসেবে খ্যাতি লাভ করেছে কেন?
কারণগুলি হলো এখানে সমুদ্র অগভীর হওয়ায় সূর্যরশ্মি তলদেশে পর্যন্ত পৌঁছাতে পারে, ফলে এখানে মাছের খাদ্য প্লাঙ্কটন প্রচুর পরিমাণে জন্মায়। উষ্ণ ও শীতল স্রোতের মিলনের ফলে এখানে প্রচুর সামুদ্রিক মাছের সমাবেশ ঘটে। এখানকার নাতিশীতোষ্ণ জলবায়ু মাছ শিকার মাছ সংরক্ষণের ক্ষেত্রে অনুকূল। এখানে কৃষি জমির অভাব থাকায় মৎস্য আহরণ এখানে অধিবাসীদের অন্যতম জীবিকা। উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মধ্যে পার্থক্যগুলি দেখো। উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মধ্যে পার্থক্যগুলি হলো উষ্ণ স্রোত, শীতল স্রোত। ক্রান্তীয় উপক্রান্তীয় সমুদ্র মেরু সমুদ্রের উৎপত্তি হয়। উষ্ণ স্রোত ক্রান্তীয় ও উপক্রান্তীয় সমুদ্র থেকে উৎপত্তি, আর শীতল স্রোত মেরু সমুদ্রের উৎপত্তি হয়। উষ্ণ স্রোত হলো জলের উষ্ণতা প্রবাহিত অঞ্চলের জলের উষ্ণতা অপেক্ষা বেশি, আর শীতল স্রোতে জলের উষ্ণতা প্রবাহিত অঞ্চলে জলের উষ্ণতা অপেক্ষা কম। আর উষ্ণ স্রোত হলো সংশ্লিষ্ট অঞ্চলের উষ্ণতা বাড়ায়, উচ্চ নাতিশীতোষ্ণ অঞ্চলের উপকূলে বরফ জমতে দেয় না। আর শীতল স্রোতে উষ্ণতা কমায়, উষ্ণ অঞ্চলের উপকূলে মনোরম অবস্থা সৃষ্টি করে। সমুদ্র স্রোতের প্রভাব লেখো অথবা সমুদ্র স্রোতের গুরুত্ব আলোচনা করো। সমুদ্র স্রোত জলবায়ু ও মানুষের অর্থনৈতিক কাজকর্মকে বিভিন্নভাবে প্রভাবিত করে। যেমন জলবায়ুর উপর প্রভাব, উষ্ণতা হ্রাস বৃদ্ধি ও উষ্ণ সমুদ্র স্রোত উচ্চ অক্ষাংশীয় অঞ্চলে উষ্ণতা বৃদ্ধি করে। যেমন উষ্ণ উত্তর আটলান্টিক স্রোত নরওয়ের উপকূলীয় অঞ্চলে উষ্ণতা বৃদ্ধি করে। শীতল সমুদ্র স্রোত সংশ্লিষ্ট উপকূলীয় অঞ্চলে উষ্ণতা হ্রাস করে। বৃষ্টিপাত ও তুষারপাত উষ্ণ উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে ইংল্যান্ডের পশ্চিম উপকূলে বৃষ্টিপাত হয় ও অন্যদিকে শীতল বেরিং স্রোতের প্রভাবে রাশিয়ার পূর্ব উপকূলে তুষারপাত হয়। ঝড়ঝঞ্ঝা ও কুয়াশা সৃষ্টি করে। উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতের মিলন স্থলে কুয়াশা ঝড় ঝঞ্ঝা সৃষ্টি হয়। ক্রান্তীয় অঞ্চলে শীতল স্রোত প্রভাবিত মহাদেশগুলির পশ্চিমাংশে বৃষ্টিপাতের সম্ভাবনা কমে গিয়ে উষ্ণ মরুভূমি সৃষ্টি করে, যেমন কালাহারি, সোনেরান, আটাকামা প্রভৃতি মরুভূমির সৃষ্টি হয়। সমুদ্র স্রোতের অনুকূলে জাহাজ চলাচলের সুবিধা হয়। উষ্ণ সমুদ্র স্রোত উপকূলীয় অঞ্চলে বন্দরগুলিকে বরফ মুক্ত রাখে, আর শীতল স্রোতের সঙ্গে আগত হিমশৈল জাহাজ চলাচলে বাধা দেয়, বিপদ সৃষ্টি করে। শীতল স্রোতের সঙ্গে আগত বরফ উষ্ণ স্রোতের সংস্পর্শে গলে গিয়ে সেই সঙ্গে আসা নদী, বালি, কাদা অধক্ষিপ্ত হয়ে অগভীর মগ্নচলা সৃষ্টি করে। এখানে প্লাঙ্কটনের প্রাচুর্য থাকায় বিপুল পরিমাণ মৎস্যের সমাবেশ ঘটে ও বাণিজ্যিক মৎস্য আহরণ ক্ষেত্র তৈরি হয়। আর হলো স্রোতের মাধ্যমে সমুদ্র জলের উষ্ণতা নিয়ন্ত্রিত হয়, যা সামুদ্রিক জীবের বসবাস নিয়ন্ত্রণ করে। উষ্ণ স্রোত সামুদ্রিক জীব, মাছ, প্রবাল, প্লাঙ্কটন বিস্তারের আদর্শ পরিবেশ তৈরি করে। এই স্রোতের ঊর্ধ্বমুখী প্রবাহ বা আবর্তের কারণে লবণাক্তের পরিমাণ নির্ভর করে। অন্যদিকে এল নিনোর প্রভাবে পেরু, চিলি উপকূলে প্লাঙ্কটনে মাছের ব্যাপক ক্ষতি হয়। বান ডাকা কাকে বলে? ভরা কোটালের সময় সমুদ্রের জল সংকীর্ণ নদীমুখে বা চড়াযুক্ত নদীমুখে মোহনা দিয়ে উল্টো খাতে খুব উঁচু হয়ে তীব্র গতিতে নদীতে প্রবেশ করে একে প্রবল জলোচ্ছ্বাস ঘটায়, নদীতে প্রবেশ করে। তাহলে ভরা কোটালের সময় সমুদ্রের জল সংকীর্ণ নদীমুখে বা চড়াযুক্ত নদীমুখে মোহনা দিয়ে উল্টো খাতে খুব উঁচু হয়ে তীব্র গতিতে নদীতে প্রবেশ করে, প্রবল জলোচ্ছ্বাস ঘটায়, একে বান ডাকা বলে। যেমন হুগলির ইয়াংশিকিয়াং টেমস নদীতে বান ডাকা সৃষ্টি হয়। সিজিগি কি? সিজিগি হলো চাঁদ, সূর্য, পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে জ্যোতির্বিজ্ঞানের সিজিগি বলে। দন্তুসা হস্যি, বর্গজ হস্যি, কয় হস্যি। বেলুড়মি কি? জোয়ার তরঙ্গের অগ্রগমনকে বেলুড়মি, বয়কা লয়কা ময়দের হস্যি বেলুড়মি বলে। জোয়ার অন্তর কাকে বলে? যে কোনো দুটি জোয়ারের সময়ের ব্যবধানকে জোয়ার অন্তর বলে। মুখ্য জোয়ার ও গৌণ জলের মধ্যে পার্থক্য আলোচনা করো। মুখ্য জোয়ার, গৌণ জল। পৃথিবীর আবর্তনরত অবস্থায় ভূপৃষ্ঠের যে অংশ চাঁদের সম্মুখীন বা সর্বাপেক্ষা নিবর্তী হয়, সেই স্থানে জলরাশি চন্দ্রের আকর্ষণে
অধিক মাত্রায় ফুলে ওঠে এবং যে জলের সৃষ্টি হয় তাকে মুখ্য জল বলে। ভূপৃষ্ঠের পৃথিবীর যে অংশে মুখ্য জল হয় তার বিপরীতে প্রতিপাদ স্থানে প্রধানত পৃথিবীর কেন্দ্রাতিগ বলের প্রভাবে যে জলের সৃষ্টি হয় তাকে গৌণ জল বলে। চাঁদের আকর্ষণ বলে মুখ্য ভূমিকা পৃথিবীর কেন্দ্রাতিগ বল মুখ্য ভূমিকা নেয়। পৃথিবীর কেন্দ্রাতিগ বল মুখ্য ভূমিকা নেয়। জলের প্রাবল্য মুখ্য জলের প্রাবল্য গৌণ জলের তুলনায় অনেক বেশি। গৌণ জলের প্রাবল্য মুখ্য জলের তুলনায় বেশ কম। পৃথিবীর ভারকেন্দ্র থেকে মুখ্য জল স্থানের দূরত্ব কম, অর্থাৎ চাঁদের অধিকতর নিকটবর্তী। পৃথিবীর ভারকেন্দ্র থেকে গৌণ জলের স্থানের দূরত্ব পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব অপেক্ষা প্রায় 4800 কিলোমিটার অধিক হওয়ায় এই স্থানে পৃথিবীর আকর্ষণ বল কম, তাই কেন্দ্রাতিগ বলের প্রভাবেই গৌণ জল হয়। পূর্ণিমা অপেক্ষা অমাবস্যায় জল প্রবল হয় কেন তা ব্যাখ্যা করো। পূর্ণিমা অপেক্ষা অমাবস্যায় জল প্রবল হয় কেন তা ব্যাখ্যা করো। পূর্ণিমা তিথিতে চাঁদ ও সূর্যের মাঝখানে পৃথিবী একই সরলরেখায় অবস্থান করায় পৃথিবীর যে অংশ চাঁদের ঠিক সামনে আসে সেখানে হয় মুখ্য চান্দ্র জল এবং প্রতিপদ স্থানে হয় মুখ্য সৌর জল। ফলে পূর্ণিমা তিথিতে যে তীব্র জলের সৃষ্টি হয় তা পূর্ণিমায় ভরা জল বলে। অন্যদিকে অমাবস্যা তিথিতে একই সরলরেখায় পৃথিবীর একই দিকে চাঁদ ও সূর্য অবস্থান করলে তাদের মিলিত আকর্ষণ বল পৃথিবীর একই স্থানে হওয়ায় ওই স্থানে জলরাশি অতি প্রবল মাত্রায় স্ফীত হয় এবং ভরা কোটাল নামে পরিচিত। পৃথিবীতে একটি স্থানে চাঁদের একক মহাকর্ষ শক্তি অমাবস্যাতে চাঁদ ও সূর্যের যৌথ মহাকর্ষ বল কাজ করায় অমাবস্যায় জোয়ারের প্রাবল্য বেশি। দিনে দুবার জল ভাটার কারণ কি? আবর্তনের ফলে পৃথিবীর যে অংশ চাঁদের সামনে আসে সেখানে মুখ্য জল এবং তার বিপরীত প্রান্তে গৌণ জল হয়। এই দুই স্থানে সমকোণে অবস্থিত স্থানে ভাটা হয়। পৃথিবীর একবার আবর্তনের মধ্যে অর্থাৎ 24 ঘন্টায় পৃথিবীর প্রতিটি স্থান একবার করে চাঁদের সামনে আসে। ফলে সেই স্থানে মুখ্য জল ও প্রতিপাদ স্থানে গৌণ জল হয়। এই গৌণ জলে 12 ঘন্টা 26 মিনিট পর প্রতিপাদ স্থানটি চাঁদের সামনে এলে সেখানে মুখ্য জল হয় এবং প্রথমে যে স্থানে মুখ্য জল হয়েছিল সেখানে গৌণ জল হয়। সুতরাং 24 ঘন্টা একই স্থানে দিনে দুবার জল এবং জোয়ারের সমকোণী অবস্থানে ভাটা হয়। ভাটা দিনে দুবার সংগঠিত হয়। অ্যাপোজি অজাফর আঁকা পায়ে ওকা বৈকিজয় কষিও অ্যাপোজি ও পেরিজির মধ্যে পার্থক্য লেখো। চাঁদের পৃথিবীর পরিক্রমণকালে চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব যখন সর্বাধিক থাকে সেই অবস্থাকে অ্যাপোজি বলে। চাঁদের পৃথিবী পরিক্রমণকালে চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব যখন সব থেকে কম থাকে সেই অবস্থানকে পেরিজি বলে। দূরত্ব অ্যাপোজি অবস্থানে চাঁদ ও পৃথিবীর মধ্যেকার দূরত্ব 4,07,000। পেরিজি অবস্থানে চাঁদ ও পৃথিবীর মধ্যেকার দূরত্ব হল 3,56,000 কিলোমিটার। অ্যাপোজি অবস্থানে 4,07,000 কিলোমিটার, পেরিজি অবস্থানে 3,56,000 কিলোমিটার। এই সময় চাঁদকে ছোট অনুজ্জ্বল দেখায়। এই সময় চাঁদকে অ্যাপোজি অপেক্ষা 12% থেকে 14% বড় দেখায়। অ্যাপোজি অবস্থানে জোয়ার ভাটার তীব্রতা কম হয়, পেরিজি অবস্থানে জোয়ার ভাটার তীব্রতা বেশি হয়। জোয়ার ভাটা কিভাবে সৃষ্টি হয়? প্রধানত দুটি কারণে জোয়ার ভাটা সৃষ্টি হয়। পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের মিলিত মহাকর্ষ বলের প্রভাব, পৃথিবীর আবর্তনজনিত কেন্দ্রাতিগ বলের প্রভাব। পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের মিলিত মহাকর্ষ বলের প্রভাব নিউটনের মহাকর্ষ নিয়ম অনুযায়ী পৃথিবী, চাঁদ ও সূর্য পরস্পরকে আকর্ষণ করে। যে বস্তুর ভর যত বেশি আকর্ষণ বল তার তত বেশি, এবং যে বস্তুর দূরত্ব যত বেশি তার আকর্ষণ বল তত কম। পৃথিবী থেকে সূর্য গড়ে 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত এবং চাঁদ ও 3,84,400 কিলোমিটার দূরে অবস্থিত। তাই পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ বল 2.2 গুণ বেশি। প্রধানত চাঁদের আকর্ষণে সমুদ্রের জল স্ফীত হয়ে জোয়ারের সৃষ্টি করে। জোয়ারের সমকোণস্থ অঞ্চলে জলতল নেমে গিয়ে ভাটার সৃষ্টি করে। সূর্যের চন্দ্রের চেয়ে প্রায় 255 লক্ষ গুণ ভারী হলেও বহু দূরে অবস্থিত হওয়ায়
হওয়ার জন্য সূর্যের আকর্ষণে জোয়ার তত প্রবল হয় না। সিজিগি অবস্থানে পৃথিবীর একই স্থানে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ কার্যকরী হওয়ায় জোয়ার খুব প্রবল হয়। পৃথিবীর আবর্তনজনিত কেন্দ্রদিকে বলের প্রভাব। পৃথিবীর আবর্তনজনিত কারণে কেন্দ্রদিকে বলের সৃষ্টি হয়, যার প্রভাবে সমুদ্রের জলরাশি বাইরের দিকে বিক্ষিপ্ত হওয়ার প্রবণতা লাভ করে। এই বল মহাকর্ষ বলের বিপরীতে কাজ করে, অর্থাৎ চাঁদের আকর্ষণে যে স্থানে জোয়ার হয় তার বিপরীত প্রতিপাদ স্থানে কেন্দ্রদিকে বল অধিক কার্যকরী হওয়ায় সেখানে জোয়ার হয়, তবে প্রাবল্য তুলনামূলকভাবে কম হয়। জোয়ারের স্থানে বিপুল জলরাশি সরবরাহের জন্য এদের মধ্যবর্তী সমকোণস্থ স্থানগুলিতে জলতল নেমে গিয়ে ভাটার সৃষ্টি হয়। ভরাকোটাল এবং মরাকোটাল কিভাবে সৃষ্টি হয়? ভরাকোটাল আবর্তনকালে পূর্ণিমা অমাবস্যা তিথিতে পৃথিবী, চাঁদ আর সূর্য একই সরলরেখায় অবস্থান করে। সিজিগি অবস্থান। এই সময় জোয়ার অতি প্রবল হয় এবং সাধারণ জল অপেক্ষা 20% জল বেশি ফুলে ওঠে। এই ভরাকোটাল বলে। পূর্ণিমায় ভরাকোটাল। পূর্ণিমা তিথিতে সিজিগি অবস্থানে পৃথিবী থাকে চাঁদ ও সূর্যের মাঝখানে। এই অবস্থায় চাঁদের আকর্ষণে জোয়ার প্রবল আকার নেয় এবং বিপরীত অংশে কেন্দ্রদিকে বলের প্রভাবে ও সূর্যের আকর্ষণে জোয়ার প্রবল হয়। একেই পূর্ণিমার ভরাকোটাল বা তেজকোটাল বলে। অমাবস্যায় ভরাকোটাল। অমাবস্যা তিথিতে সিজিগি অবস্থানে চাঁদ থাকে পৃথিবী সূর্যের মাঝখানে। এই অবস্থায় পৃথিবীর যে অংশ চাঁদের আকর্ষণ বল কাজ করে সেখানে সূর্যের আকর্ষণ বলও কাজ করে, ফলে জল প্রবলভাবে ফুলে ওঠে এবং জোয়ার অতি প্রবল আকার নেয়। একে অমাবস্যার ভরাকোটাল বা তেজকোটাল বলে। পূর্ণিমার ভরাকোটাল অপেক্ষা অমাবস্যার ভরাকোটাল অনেক বেশি তেজি হয়। মরাকোটাল বা মরা জোয়ার কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্য পরস্পরের সমকোণে অবস্থান করে। এরূপ অবস্থায় পৃথিবীর যে অংশ চাঁদের ঠিক সামনে থাকে সেখানে জোয়ার হয়। এক্ষেত্রে চাঁদ ও সূর্যের আকর্ষণ বল পরস্পরের বিপরীতে কাজ করে বলে সমুদ্রের জলরাশি সেভাবে ফুলে ওঠে না। অষ্টমী তিথি এই জলকে মরাকোটাল বা মরা জল বলে। মরাকোটাল হয় শুক্ল কৃষ্ণপক্ষের অষ্টমীর তিথিতে। পৃথিবীর বৃহত্তম গভীরতম মহাসাগর হল আটলান্টিক মহাসাগর। ভূপৃষ্ঠের জলভাগের প্রতিটি স্থানে 24 ঘন্টায় জোয়ার হয় দুবার। জাপান উপকূলে টাইফুন নামে ভয়ঙ্কর ঝড় তুফানের সৃষ্টি হয় কুরেশিয়া স্রোত ও শীতল বেরিং স্রোতের মিলনের ফলে। মরাকোটাল হয় যখন চন্দ্র সূর্য পরস্পরের সমকোণে অবস্থান করে। সূর্য চন্দ্র পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে বলে সিজিগি। নিউ ফাউন্ডল্যান্ডের কাছে ঘন কুয়াশা ও ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় উপসাগরীয় স্রোত ও লাব্রাডোর স্রোতের মিলনের ফলে। ক্যালিফোর্নিয়া স্রোত প্রবাহিত হয় প্রশান্ত মহাসাগরে। আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগর সৃষ্টি হয়েছে যে স্রোতের দ্বারা, সেটি হলো ক্যানারি স্রোত। সিজিগি কি? পৃথিবী, চাঁদ ও সূর্য যখন একই সরলরেখায় অবস্থান করে তখন সে অবস্থানকে সিজিগি বলে। সৌরজল কাকে বলে? সূর্যের আকর্ষণে পৃথিবীর যে জল হয় তাকে সৌরজল বলে। চান্দ্রজল কাকে বলে? চন্দ্রের আকর্ষণে পৃথিবীতে যে জল হয় তাকে চান্দ্রজল বলে। কোন স্থানে একটি জল একটি ভাটার মধ্যে সময় ব্যবধান কত? 6 ঘন্টা 13 মিনিট। মৌসুমী স্রোত কোন মহাসাগরে দেখা যায়? ভারত মহাসাগরে। কেন্দ্রাতিক বল কাকে বলে? পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতমুখী ক্রিয়াশীল বলকে কেন্দ্রাতিক বল বলে। হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায়? আটলান্টিক মহাসাগরে। পশ্চিমবঙ্গে বান ডাকে এমন একটি নদীর নাম লেখো। হুগলি নদীতে। পশ্চিমবঙ্গে হুগলি নদীতে বান ডাকে। ভূপৃষ্ঠের শতকরা কত ভাগ স্থান জলভাগ অধিকার করে আছে? 70 ভাগ। আটলান্টিক মহাসাগরের দুটি উষ্ণ স্রোতের নাম কি? উপসাগরীয় স্রোত ও ব্রাজিল স্রোত। পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কি? প্রশান্ত মহাসাগর। পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম হলো দ্বিতীয় বৃহত্তম মহাসাগরের নাম হলো আটলান্টিক মহাসাগর। তো এখানেই শেষ করলাম। তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে দাও।